কাজী নজরুল ইসলাম মানেই তো বিদ্রোহী কবি, তাই না? কিন্তু তার আরও একটা পরিচয় আছে যা হয়তো অনেকেই জানেন না। তিনি একজন উপন্যাসিকও ছিলেন। আর শুধু তাই না, এমন এক উপন্যাস তিনি লিখেছিলেন যা ছিল বিপ্লবের এক জীবন্ত দলিল। চলুন আজ আমরা তার সেই প্রায় অজানা জগতের এক অসাধারণ সৃষ্টি কুহেলিকা নিয়ে কথা বলি। উপন্যাসটার নামটাই কিন্তু বেশ অন্য রকম, কুহেলিকা। আচ্ছা, কুহেলিকা মানে কি? সোজা কথায় কুয়াশা বা ধোঁয়াশা। আর এই একটা শব্দই যেন পুরো গল্পের সারমর্ম। মানে একটা কুয়াশাচ্ছন্ন, দ্বিধাগ্রস্ত অবস্থা থেকে পরিষ্কার একটা পথের দিকে এগিয়ে যাবার গল্প। তো এই অসাধারণ উপন্যাসটা ঠিকভাবে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। এই ৬টা পয়েন্ট ধরে আমরা ধীরে ধীরে কোহেলিকার গভীরে ডুব দেব। শুরুতেই একটা কথা বলে নিই, নজরুল কিন্তু খুব বেশি উপন্যাস লেখেননি, মাত্র ৩টে। আর কুহেলিকা তারই মধ্যে একটা। ভাবুন তো সময়টা কেমন ছিল। ব্রিটিশ শাসিত ভারত, চারিদিকে স্বদেশী আন্দোলনের আগুন জ্বলছে। ঠিক সেই উত্তাল সময়েই লেখা হয়েছিল এই উপন্যাস। উপন্যাসটা প্রকাশের গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে এটা একটা ম্যাগাজিনে নরজে পর্ব করে করে বের হচ্ছিল, মানে পাঠকরা প্রতি সংখ্যায় একটু একটু করে গল্পটা পড়তেন। পরে নরজ বন্ধ হয়ে গেলে সৌগাত পত্রিকায় বাকিটা ছাপা হয়। শেষ পর্যন্ত ১৯৩১ সালে এটা একটা পূর্ণাঙ্গ বই হিসেবে বের হয়। আর ততদিনে এটা শুধু একটা গল্প ছিল না, হয়ে উঠেছিল সময়ের এক ঐতিহাসিক দলিল। আচ্ছা, এবার আসি গল্পের মূল চরিত্রে। তার নাম জাহাঙ্গীর। বাইরে থেকে দেখলে মনে হবে কিসের অভাব তার, এক বিশাল জমিদারের ছেলে, অগাধ সম্পত্তি। কিন্তু তার ভেতরে তোলপাড় চলছে, এক গভীর পরিচয় সংকট তাকে তাড়া করে বেড়াচ্ছে। জাহাঙ্গীরের চরিত্রটা ঠিক দুই রকম। একদিকে সে এক বিশাল জমিদারির উত্তরাধিকারী, আর অন্যদিকে তার বন্ধুরা তাকে একটা মজার নামে ডাকে, উলঝুলুল, মানে একেবারে এলোমেলো খামখেয়ালি একজন। কিন্তু তার এই ছন্নছড়া খেয়ালি স্বভাবটা আসলে একটা মুখোশ। এর আড়ালে লুকিয়ে আছে একটা গভীর কষ্ট, একটা যন্ত্রণা, যা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। তো কি সে কষ্ট? কেন তার এই অবস্থা? একদিন হঠাৎ করে জাহাঙ্গীর একটা ভয়ঙ্কর সত্যি জানতে পারে যে তার মা ছিলেন কলকাতার একজন নামকরা বাইজি। আর সে তার বাবা মায়ের অবৈধ সন্তান। ব্যাস, এই একটা সত্য তার পায়ের তলার মাটি সরিয়ে দেয়, পুরো দুনিয়াটাই যেন ওলটপালট হয়ে যায়। নজরুল লিখছেন, সেই দিন হইতে তাহার চোখে সুন্দর পৃথিবীর রং বদলাইয়া গিয়েছে। মানে এ সত্যিটা জানার পর তার কাছে সবকিছু অর্থহীন হয়ে যায়। সে যেন একটা ব্যক্তিগত কুয়াশার মধ্যে হারিয়ে যায়। আমি কে? আমার পরিচয় কি? আমার জন্ম কোত্থেকে? এই প্রশ্নগুলো তাকে দিনরাত অস্থির করে তোলে। তো এই যে পরিচয়হীনতার গভীর সংকট, এখান থেকে বের হওয়ার পথ কি? জাহাঙ্গীর যখন একেবারে দিশেহারা, ঠিক তখনই সে একটা পথ খুঁজে পায়। আর সেই পথটা হলো বিপ্লবের পথ। সে ভাবে যদি নিজের জন্ম পরিচয় নাই থাকে, তাহলে সে দেশমাতার সন্তান হবে। দেশের জন্য জীবন দিয়ে আত্মত্যাগ করে সে একটা নতুন পরিচয় তৈরি করবে। আর এখানেই গল্পে প্রবেশ করে এক গুরুত্বপূর্ণ চরিত্র, বিপ্লবী নেতা প্রমোদ। তখন স্বদেশী আন্দোলন নিয়ে একটা বিতর্ক ছিল, মুসলিমদের অংশগ্রহণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলত। প্রমোদ সেই ধারণাটাকে একেবারে ভেঙে দেন। তিনি জাহাঙ্গীরকে বলেন, ওদেরও রক্ত অস্থিমজ্জা তো এই বাংলারই জলবায়ু দিয়ে সৃষ্টি, ওদের মধ্যেই বা থাকবে না কেন? কি অসাধারণ কথা, তাই না? মানে ধর্ম যাই হোক, এই বাংলার মাটিতে যারা বড় হয়েছে তাদের সবার রক্তে একই আগুন, একই দেশপ্রেম। বিপ্লব মানে কি শুধু বন্দুক, বোমা আর আদর্শের লড়াই? নজরুল কিন্তু দেখাচ্ছেন, না, বিপ্লবীরাও রক্তমাংসের মানুষ। তাদেরও মন আছে, তাদেরও জীবনে প্রেম আসে দ্বিধা আর জটিল সব ব্যক্তিগত টানা পড়েন। জাহাঙ্গীরের জীবনেও ঠিক এটাই ঘটে। সে একটা জটিল সম্পর্কের জালে জড়িয়ে পড়ে। একদিকে আছে তার বাগদত্তা তহিনা, যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর অন্যদিকে বিপ্লবী দলে তার সহযোদ্ধা চম্পার প্রতিও সে এক তীব্র আকর্ষণ অনুভব করে। এই যে প্রেম আর কর্তব্যের দ্বন্দ্ব, এটা তার বিপ্লবী জীবনকে আরও অনেক বেশি জটিল করে তোলে। এতক্ষণ তো আমরা গল্পের কথা বললাম, কিন্তু এখন যে কথাটা বলবো সেটা শোনার পর হয়তো উপন্যাসটা পড়ার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। কুহেলিকা কিন্তু শুধু একটা কল্পকাহিনী না, এর ভেতরে লুকিয়ে আছে আসল ইতিহাস। নজরুল তার গল্পের চরিত্রগুলোকে তৈরি করেছেন বাস্তব জীবনের সত্যিকারের বিপ্লবীদের ছায়া দিয়ে।
একটু খেয়াল করে দেখুন, উপন্যাসের যে বিপ্লবী গুরু প্রমোদ, তিনি আসলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিপ্লবী এম.এন. রায়। দলের যে রহস্যময় নেতা বজ্রপাণি, তিনি আর কেউ নন, স্বয়ং বাঘা যতীন। এমনকি বিপ্লবীদের যে আশ্রয় দেয়, সেই জৈতি চরিত্রটিও বাঘা যতীনের বোন বিনোদবালা দেবীর আদলে তৈরি। ভাবা যায়, নজরুল তার কলমের আঁচড়ে ইতিহাসের এই মহান মানুষগুলোকে অমর করে রেখে গেছেন। শুধু চরিত্রই নয়, গল্পের মূল প্লটটাও কিন্তু সত্যি। উপন্যাসে যে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে সেটা ইতিহাসের জার্মান ষড়যন্ত্র নামে পরিচিত। মানে বিপ্লবীরা জার্মানি থেকে অস্ত্র এনে সারা দেশে একটা অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। এই একটা তথ্যই কিন্তু উপন্যাসটাকে সাধারণ গল্প থেকে একটা ঐতিহাসিক দলিলে পরিণত করে। এখানে বাজিটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না, বাজি ছিল পুরো দেশের স্বাধীনতা। তো এমন একটা গল্প যার পড়তে পড়তে জড়িয়ে আছে ইতিহাস, পরিচয় সংকট আর প্রেম, তার শেষটা কেমন হতে পারে? চলুন এবার আমরা উপন্যাসের শেষ পর্বের দিকে যাই। দেখব এই করুণ কিন্তু কালজয়ী আখ্যানটা কেন আজও এত প্রাসঙ্গিক। শেষটা কিন্তু বেশ করুণ। বিপ্লবীদের সেই ষড়যন্ত্রটা ব্যর্থ হয়, জাহাঙ্গীর ধরা পড়ে যায় আর তার শাস্তি হয় দ্বীপান্তর। পেছনে পড়ে থাকে তহমিনা আর চম্পা, দুজনেরই ভাঙা হৃদয়। এই যে ট্র্যাজেডি, এটাই উপন্যাসটাকে শুধু বিপ্লবের গল্প হয়ে থাকতে দেয়নি, এটা হয়ে উঠেছে প্রেম, আত্মত্যাগ আর হারানোর এক মর্মস্পর্শী কাহিনী। পুরো গল্পে জাহাঙ্গীর তার পরিচয়ের কুয়াশা থেকে বেরোনোর জন্য লড়ে গেল। বিপ্লবের মধ্যে সে নতুন পরিচয় খুঁজে পেল। কিন্তু একদম শেষে, দ্বীপান্তরে যাওয়ার ঠিক আগে, সে এমন একটা কথা বলে যায় যা সব কিছুর পরে আরও একটা নতুন রহস্য তৈরি করে। পুরো গল্পে যোগ হয় এক নতুন মাত্রা। তার শেষ কথা ছিল মাত্র দুটি শব্দ, নারী কুহেলিকা। মানে নারী এক রহস্য। যে মানুষটা নিজের পরিচয়ের কুয়াশা ভেদ করতে এত কিছু করল, সে শেষে এসে আর এক কুহেলিকার কথা বলে গেল। আর এই একটা বাক্য দিয়েই নজরুল যেন পুরো উপন্যাসের ভার পাঠকের হাতে তুলে দিলেন। একটা চিরন্তন প্রশ্ন রেখে গেলেন, যা কুহেলিকাকে আজও এত জীবন্ত, এত রহস্যময় করে রেখেছে।